আমাদের ফুসফুসকে ইন্ডিভিজুয়ালি ভালো রাখার জন্য কি করতে পারি? আমরা কোন ধরনের দেশ? ডেভেলপিং কান্ট্রি। আর যেগুলো ডেভেলপড হয়ে গেছে, যেটা ইউরোপ, আমেরিকা, কানাডা, ব্রিটেন, এই সমস্ত যদি দেশে আপনি যান ঘুরতে, তো আমরা সবাই যাই, যে দেখবেন ওখানে সে পুরোনো বিল্ডিং বছরের পর কয়েকশো বছর আগে ওখানে নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে এমন খুব কমই চোখে পড়ে ডেভেলপমেন্ট কাজগুলো, কারণ ওগুলো অলরেডি ডান। তাদের এগুলো যেগুলো একটা সেট আপ তৈরি হয়ে গেছে শত বছর আগেই, এবং কিছু কিছু চেঞ্জ হয়। কিন্তু আমাদের দেশে একটা ডেভেলপিং কান্ট্রি, প্রতি মুহূর্তে এখানে ডেভেলপিং ওয়ার্ক চলতেছে। সেটা এখন মেট্রো রেলের কাজ হয়তো আমাদের শেষ হচ্ছে, আর একটা শুরু হবে, তার এক্সপ্রেসওয়ে বা এলিভেটেডের কাজ হচ্ছে, ওইদিকে বিভিন্ন মেশিনারি চলতেছে। এবং আমাদের যেহেতু এই সচেতনতা এমনি এমনি হয় না, শিক্ষা এবং সময়ের কালক্রমে এগুলো তৈরি হয়, সেটারও আমাদের অভাব আছে। ফলে আমাদের প্রকৃতিতে আমাদের জানি আমরা পৃথিবীর মধ্যে বায়ু দূষণের 1 বা 2 নম্বরে বাংলাদেশ, এবং এটার যে মাত্রা, যেটার পার্টিকেলগুলো এবং যে পরিমাণ দূষণ মাত্রা বাতাসে থাকে, সেটার পরিমাণও ভয়াবহ। কারণ এই পরিবেশের মধ্যেও আমরা টিকে আছি। আমরা আমাদের এই ফুসফুসকে নিয়ে এই পরিবেশের মধ্যে বসবাস করে প্রায় 18 কোটি মানুষ আমরা এই বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করছি। তাহলে চিন্তা করে দেখুন আমরা কত ঝুঁকির মধ্যে আছি আমরা। কিন্তু তাহলে তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে এত ঝুঁকির মধ্যে থেকে আমরা কিভাবে চলছে, কেউ তো মারা যাচ্ছে না। আল্লাহ আমাদের যে ফুসফুসটাকে দিয়েছে, এটাকে শুধু ফুসফুসই দেয় না, এটার যে ওয়েটা বা শ্বাসনালীটাকে, এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, বিশেষ করে নাক, তার পরবর্তী অংশ যেগুলো আমাদের যেটা নস্ট্রিল, তারপর ন্যাজোফ্যারিংস, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া হয়ে আমাদের ব্রঙ্কাইলে গিয়েছে। এই যে পথ পরিক্রমায় বাতাসটা ভিতরে ঢুকে আমাদের ফুসফুসে যায়, এটার মধ্যে একটা সুপার এয়ার কন্ডিশনার আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এই সুপার এয়ার কন্ডিশনের কাজ হচ্ছে বাতাসটাকে ফিল্টার করা, হিউমিডিফিকেশন করা, ওয়ার্মিং করা, ডিসইনফেকশন করা। 4টা বা তারও অধিক মেকানিজম এতে কাজ করে এই বাতাসটাকে পরিচ্ছন্ন করে আমাদের শ্বাসনালীতে যায়, এবং তখন আমরা এই বাতাসটা নিয়ে আমাদের আবার অক্সিজেনটা যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসতেছে। এর ফলে কিন্তু এত কিছুর মধ্যে আমরা টিকে যাচ্ছি। তবে এটা নির্ভর করে একটা মানুষের শরীরের যে আমি যেটা বললাম, ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্ট্রাকচার যেটা নাকের, এগুলোর স্বাভাবিক অবস্থার উপর। যদি কোনো অস্বাভাবিকতা থাকে, কোনো অসুস্থতা থাকে এবং ইমিউনিটি যদি কম থাকে, তাহলে কিন্তু পরিবেশ দূষণের একদম মোক্ষম শিকার হবে সে, এবং তার বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে। সেই জন্য এই ফুসফুসটাকে এবং ফুসফুসের যে পথ, শ্বাসনালী, এটাকে সবসময় একটা আমাদের চেক আপে যদি রাখি, আমরা সুস্থ রাখতে পারি, এবং এইগুলোর যে অসুখগুলো হয়, সেই অসুখগুলো সম্বন্ধে যদি আমার জানা থাকে এবং সেটা ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু আমরা এই ভয়াবহ পরিবেশ দূষণ থেকেও বেঁচে আমরা আমাদের জীবন। এখানে যদি একটু আসি, আমরা যেহেতু আমরা কথা বলছিলাম যে আমরা আজকে ফুসফুসের অসুখগুলো সম্পর্কে একটু জানবো, একটু যদি আমাদেরকে বলেন যে বাংলাদেশে আসলে কমনলি কোন সমস্যাগুলো আপনারা পেয়ে থাকেন স্যার, যেহেতু আপনারা প্র্যাকটিস করছেন রেগুলারলি? বাংলাদেশ তো আমরা যেহেতু একটা বলা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, যদি আমরা এখন ডেভেলপিং কান্ট্রির দিকে আগাচ্ছি করতে থাকি, তারপরেও আফ্রিকা, এশিয়ার এই দেশগুলো বিভিন্ন 2 ধরনের অসুখে আমরা পাই। একটা হচ্ছে ইনফেক্টিভ, নন ইনফেক্টিভ। যেগুলো ইনফেকশনগুলো আমাদের কিন্তু অপেক্ষাকৃত বেশি অন্য যে কোনো অসুখের চেয়ে। লাংসের যে ফুসফুস এবং শ্বাসনালীর যে ইনফেকশনগুলো, সংক্রমণগুলো অন্য যে কোনো জায়গার থেকে বেশি। তার মধ্যে যেমন স্বাভাবিকভাবে টিউবারকুলোসিসের ব্যাপারটাও আমরা জানি, যা যক্ষা উন্নত বিশ্বের চেয়ে এই আমাদের যেগুলো এশিয়ান কান্ট্রি এবং আফ্রিকান কান্ট্রি, এগুলোতে বেশি হয়ে থাকে, যেহেতু ওভার ক্রাউডেড প্লেস এবং হেলথ স্ট্রাকচার, অবকাঠামো অতটা উন্নত না। এগুলোর কারণে কিন্তু সেটা অবশ্য ইদানিং গত 20 বছর আমরা অনেকটা কমিয়ে আনতে পারছি, এটা আরও বেশি ছিল, ভয়াবহ ছিল। কারণ সেক্ষেত্রে এই ইনফেকশনগুলো অপেক্ষাকৃত কম হচ্ছে। প্রপার আপনার সার্ভাইলেন্স এবং স্ক্রিনের মাধ্যমে রোগ নির্ণয় এবং রোগের ট্রিটমেন্ট, খুব সফল ট্রিটমেন্টের মাধ্যমে কমে নিয়ে আসতে পারি। এছাড়া যে কোনো ধরনের ইনফেকশন, ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন ভেরি কমন আমাদের হয়ে থাকে। এই ইনফেকশনগুলো একটা হলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের শ্বাসনালী 2টা পার্ট, আপার অ্যান্ড লোয়ার, উপরের শ্বাসনালী এবং নিচের শ্বাসনালী, এগুলোতে যখন সংক্রমণ হয় তখন স্বাভাবিকভাবে রোগীরা জ্বর, সর্দি, কাশি এবং কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও ভোগে, এবং তখন চিকিৎসকের শরণাপন্ন হয়, তখন এগুলোকে আমরা ট্রিটমেন্ট করতে হয়। এছাড়া নির্দিষ্ট পরিমাণ আমাদের দেশে প্রায় 1 কোটির মতো মানুষ আছে যাদের অ্যাজমা আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমাটা বা হাঁপানি আমাদের খুবই পরিচিত, সারা বিশ্বে এটার প্রিভিলেজ তো আছে। আমাদের প্রায়
1 কোটি মানুষ আছে আমাদের পৃথিবীতে, প্রায় সিজনাল সময় এটা আরো বেশি পৃথিবীতে বলা হয় সারা পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 1 কোটি আছে আমাদের দেশে অ্যাজমা পেশেন্ট। সমপরিমাণ আরো 1 কোটি ধরা যেতে পারে যে সিওপিডি পেশেন্ট। যদিও দুটো শ্বাসনালী অসুখ, কিন্তু দুটার ব্যাপ্তি, দুটার ডেভেলপমেন্ট ডিফারেন্ট। কাজে অ্যাজমা এবং সিওপিডি বা ব্রঙ্কাইটিস মানুষের কাছে বেশি পরিচিত। সিওপিডিটাকে যদি আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অথবা যেটা স্বাভাবিকভাবে কমন পরিচিত ব্রঙ্কাইটিস, আর একটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এই দুটোই আমাদের শ্বাসনালীর অসুখ, যেটা খুবই কষ্ট দেয় মানুষকে। এটার পরিমাণ এই যা বললাম এরকম পরিমাণ আছে। এছাড়া অন্যান্য অসুখ যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেটা কি করে ফুসফুসটাকে শক্ত করে ফেলে। যেমন আমাদের ফুসফুসটা একটা স্পঞ্জের মতো জিনিস, যেটা বা মৌচাকের মতো জিনিস বলা হয়, যেটার ভিতরে বায়ু প্রকোষ্ঠ আছে এবং এটা ন্যারোয়িং হয়, আবার এটা আস্তে আস্তে ডাইলেট হয় এবং এখান থেকে বাতাস ঢুকে বাতাস বের হয়, স্পঞ্জের মতো বলতে পারেন। ইয়েস। এখন এই ফুসফুসটার মধ্যে যদি বিভিন্ন পার্টিকেল, যেটা এখন সেটা ফাইবার হতে পারে, পার্টিকেল হতে পারে, এবং অনেক ইনফেকশনের কারণে, ক্রনিক ইনফেকশনের কারণে ফুসফুসগুলোর এই স্পঞ্জি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, তখন সে স্টিফ হয়ে যায় এবং ভেরি মুভ করতে পারে না। তখন একটা শ্বাসকষ্টের একটা কারণ হয়ে দাঁড়ায় এবং বাতাসে তার ব্লাডে অক্সিজেন লেভেল সবসময় কম থাকে, অল্পতে সে হাঁপিয়ে যায়। এটা আর একটা গুরুত্বপূর্ণ অসুখ। কাজে অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এই তিনটা মানে নন ইনফেক্টিভ এর মধ্যে আমরা খুব কমনলি পারি।